ডিজেলের আমদানি কমায় নৌপথে পণ্য পরিবহনে ব্যয় বৃদ্ধি, গন্তব্যে যেতে পারছে না পণ্য বোঝাই বহু লাইটারের জাহাজ। সড়কপথে নেপালে রপ্তানিতে বারবার পণ্য বোঝাই এবং খালাসে ব্যবসায়ীদের ক্ষতি, ব্যবসার বড় বাধা বাড়তি শুল্ক আরোপ। ঈদের ছুটির পর বাজারে বেড়েছে সবজির চাহিদা, সরবরাহে ঘাটতি না থাকলেও জ্বালানি সংকটে দাম নিয়ে প্রতিক্রিয়া। রাজশাহী মেডিকেলে এক বিছানায় হাম নিউমোনিয়া আক্রান্ত একাধিক শিশু, আইসিইউ না পেয়ে দিনে অন্তত ৩ জনের মৃত্যু। এবং জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী। সারা দেশে ফুটবল ছড়িয়ে দিতে মেধা অন্বেষণের ঘোষণা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি শরীফ রওশন। চলতি বছরের প্রথম ৩ মাসে গত বছরের তুলনায় প্রায় ৮৫,০০০ টন ডিজেল কম আমদানি হয়েছে। ডিজেল সংকটে নৌপথে পণ্য পরিবহনে তৈরি হয়েছে এই সংকট। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে জাহাজ ভাড়ার পাশাপাশি বেড়েছে শিপিং কোম্পানিগুলোর কন্টেইনার প্রতি ডেমারেজ চার্জ। বাকিটা জানাচ্ছেন হাজিরা শিউলি। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা ৭০ লাখ মেট্রিক টন, যার প্রায় ৬৩% পূরণ হয় ডিজেল দিয়ে। ২০২৪-২৫ অর্থ বছরে দেশের ডিজেলের চাহিদা ছিল প্রায় ৪৩ লাখ টন, যার প্রায় ৮০%ই আমদানি করা হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি তেলের জাহাজ আসতে দেরি এবং সৌদি আরবে ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেলের জাহাজ আটকা পড়ায় কমেছে ডিজেল সহ অন্যান্য জ্বালানির সরবরাহ। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য অনুযায়ী এ বছর ৩ মাসে মোট ২৫ লাখ মেট্রিক টন গ্যাস ও ডিজেল আমদানি হয়েছে। তবে ডিজেল আমদানি গেল বছরের চেয়ে কমেছে ৮৫,০০০ মেট্রিক টন। অভ্যন্তরীণ যে সংকটের কথা বলা হচ্ছে, আমার মনে হয় যে আমদানির চিত্র যদি আমরা অনুধাবন করি তাহলে অভ্যন্তরীণ সংকট আপাতত হওয়ার কথা না। এদিকে ডিজেলের অভাবে অভ্যন্তরীণ নৌ ও সড়ক পথে পণ্য পরিবহনে সংকট তৈরি হয়েছে। প্রতিদিন চট্টগ্রাম সহ সারা দেশে বিভিন্ন গন্তব্যে ২৫০০ লাইটারেজ জাহাজ চলাচলে ১০ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও বর্তমানে তেল বিপণন কোম্পানিগুলো দিচ্ছে ২ থেকে ৩ লাখ লিটার। ফলে চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করলেও ডিজেল সংকটে গন্তব্যে যেতে পারছে না অনেক লাইটারেজ জাহাজ। সারা বাংলাদেশের নদীপথে মাল পণ্য পরিবহনের জন্য কমপক্ষে ১০ লাখ লিটার তেল দরকার। সেখানে সারা বাংলাদেশ থেকে ডেইলি ২ লাখ লিটার বেশি তেল পাচ্ছে না সারা বাংলাদেশ থেকে। তাইলে নদীপথ অচল হয়ে যাবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটে বিভিন্ন শিপিং কোম্পানি পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধির পাশাপাশি কন্টেইনার প্রতি ড্যামারেজ চার্জ বাড়ানোয় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এতে আমদানি রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। শিপিং কস্ট বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে জন্য মার্কস 9 পার ডে আগে ড্যামারেজ নিত $৯৫। আজকে থেকে তারা নিচ্ছে, আমার কাছে এখন রসিদ আছে, $১৪৫। 1/3 আমাদের ইম্পোর্টের ড্যামারেজ কস্ট বেড়ে গেছে। চলতি মার্চ মাসে ডিজেলের চাহিদা প্রায় ৩,৮৪,৮৫০ টন। আগামী ৩ মাসে আরও প্রায় ১৪ লাখ টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা আছে বিপিসির। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। ঈদুল ফিতরের ১ সপ্তাহ পর রাজধানীর বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। তবে জ্বালানি তেল সংগ্রহে অতিরিক্ত সময় লাগায় কিছুটা দেরিতে আসছে পণ্যবাহী যানবাহন। এতে খরচ ব্যয় বেড়েছে ব্যবসায়ীদের, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাকিটা জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ।
রাত নামলেই ঢাকার পাইকারি বাজারগুলোর উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে অসংখ্য পণ্যবাহী ট্রাক, যার বেশিরভাগই সবজি পরিবহন করে। চৈত্রের শুরুতে মাঝ রাতেও নগরীর আড়ত বাজারে থরে থরে সাজানো সবজি। ঈদ উল ফিতর পরবর্তী সময়ে কৃষকের হাত পেরিয়ে নগরে মিলছে তাজা সতেজ ঢেঁড়স, শিম, পেঁপে, পটল, বেগুন, করলা, মরিচ, শসা, বরবটি, চিচিঙ্গা ও টমেটো। ঈদের ছুটির পর ঢাকার কাঁচা বাজারে সবজির চাহিদা বেড়েছে, তবে দর নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখনো পুরোপুরি তো সব ট্রাক আসে নাই, যার কারণে একটু 10 টাকা 20 টাকা কেজিতে একটু বেশি মনে হচ্ছে আর কি। আবার ট্রাক আসলে হয়তো ঠিক হয়ে যেতে পারে আর কি। পটল 1 কেজি 50 টাকাই দিলাম, কিন্তু কয় 60 টাকা, 10 টাকা পরে দিয়ে যেতেই। আম কয় 120 টাকা। ঈদের আগে যে দাম ছিল তা থেকে অনেক কম, অনেক কম। বিক্রেতারা জানান সরবরাহে ঘাটতি নেই, কিন্তু জ্বালানি তেলের অপ্রতুলতার দোহাই দিয়ে ভাড়া বাড়িয়েছে ট্রাক চালকেরা। কালো বেগুন এটা আপনার কালকে 100 টাকা একদম, 120 টাকা করে বিক্রি হচ্ছে। আজ যা বিক্রি হচ্ছে মাত্র 120 টাকা, তাও পাবলিক নেই মার্কেটে। 80 টাকা বিক্রি হচ্ছে, তাও নেয় না, পাবলিক আসে কম মার্কেটে, এই কারণে মালটার দাম একটু কম। 80 টাকা, গাজর 40 টাকা, মূলো 40 টাকা, উস্তা 60 টাকা বেচতেছি, সিম 40 টাকা বেচতেছি, এই পটল আছে 60 টাকা, পেঁপে 50 টাকা। বৃষ্টি হইতেছে তো পেঁয়াজ একটু ফলন একটু ক্ষয়ক্ষতি হইতে পারে আর কি। সামনে হয়তো ভাই 19-20 দাম বাড়তে পারে। আর আলু হালকা একটু দাম বাড়ছে, মানে আগের তুলনায় কেজিতে আর কি 4-5 টাকা বাড়ছে আর কি। তেল আপনার নিতে এক পাম্প থেকে নিচ্ছি, কিশোরগঞ্জ থেকে নিচ্ছি 1000, আবার কোটিয়ারি থেকে নিচ্ছি 2000, আবার গাজীপুর থেকে নিচ্ছি আপনার 3000 টাকা, টোটাল 6000 টাকা তেল নিচ্ছি। নিয়ে আপনার আসার কথা ছিল, পাঠিয়ে বললো যে 12টার দিকে আসতে, ঠিক আসতে হয়েছে আমার প্রায় 4টে 4:30 বাজে গেছে আসতে আসতে। এবার আমাদের গন্তব্য নগরীর অন্য বাজারগুলোতে। আগামী সপ্তাহে বাজারগুলোতে পণ্য সরবরাহ বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। পেঁয়াজের দাম কমছে, রসুনের দাম কমছে, আদার দাম কমছে, কেজি 10 টাকা 20 টাকা কেজি কমছে। ঈদের পরও কোনো মাল আসে নাই, এরপরও দাম ওইটাই আছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও কাঁচা বাজারে বাড়তে শুরু করেছে সবজির সরবরাহ। যোগান বাড়ায় বিভিন্ন সবজির দাম কেজি প্রতি কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বগুড়ার মহাস্থান হাট থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম এবং কুমিল্লার নিমসার বাজারে আছেন খালেদ সাইফুল্লাহ। তবে শুরুতেই বগুড়ার পরিস্থিতি জানতে চাই। রাজীব, সবজির তো দাম কমেছে, সেক্ষেত্রে বাজারগুলোতে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, বগুড়ার সবচেয়ে বড় যে সবজির মোকাম মহাস্থান, এখান থেকে একটি সকাল সকাল একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে প্রত্যেকটি সবজিতেই 5 থেকে 10 টাকা করে কমেছে কেজি প্রতি। সপ্তাহখানেক আগে অর্থাৎ ঈদের আগে রোজায় যে দামে বিক্রি হয়েছে তার চেয়ে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে। কোনো সবজিতে 5 ভাগের 1 ভাগে নেমে এসেছে দাম। যেমন বেগুন রোজায় বিক্রি হয়েছে 75 টাকা, যেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে। একইভাবে টমেটোর দাম কমেছে, টমেটো 20 টাকা কেজিতে বিক্রি হয়েছে রোজায়, যেটি ঈদের পরপরই দাম কমেছে 5 টাকা কেজি প্রতি, 15 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি টমেটো। মিষ্টি কুমড়াতেও 5 টাকা কমেছে, 30 টাকার মিষ্টি কুমড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে 25 টাকায়। পটল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, যেটি রোজায় দাম ছিল 50 টাকা। এবং আলুর দাম একেবারে সবচেয়ে কম দামের যে পণ্য মহাস্থান হাটে রয়েছে সেগুলোর মধ্যে আলু সবচেয়ে কম দামের, যেটি 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই যে সবজির দাম কমেছে তাতে করে ক্রেতাদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে। তবে ক্রেতা স্বস্তিতে ফিরলেও কিন্তু বিক্রেতাদের মধ্যে অর্থাৎ চাষিদের মধ্যে এক ধরনের অস্বস্তি শুরু হয়েছে। তারা বলছেন যে পণ্যগুলো উৎপাদন করা হয়েছে, কৃষি পণ্য, এগুলোর আসলে তারা উৎপাদনের যে খরচ সেই খরচ তুলতে পারছেন না। যৌক্তিক কারণও বলছেন তারা, বলছেন বরাবরই যে অভিযোগ করে থাকেন সার কীটনাশক সহ শ্রমিকের যে মজুরি সেগুলোর বরাবরই দাম বেশি এবং বেশি থাকার কারণে উৎপাদন খরচ বেড়ে যায়। সেই সাথে চৈত্রের যে কৃষি, এই চৈত্রের কৃষিতে আসলে বেশি বাড়তি সেচ দিতে হয়, সেচের বাড়তি খরচের কারণে কিন্তু উৎপাদন খরচ খানিকটা বাড়ে। স্বাভাবিকভাবে সবজির যে সেচ দিতে হয় সেই সেচে কিন্তু হয় না, তীব্র তাপদাহের কারণে আসলে বাড়তি সেচ দিতে হয়, সে কারণে সবজির উৎপাদন খরচ অনেকটাই বাড়ে। আর মহাস্থান সবজির হাটে যে দাম
দামে সবজি বিক্রি হয় বগুড়া শহরের বাজারে, মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরের বাজারে কিন্তু তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ দামেও সবজি বিক্রি হয়ে থাকে। ভোক্তারা আসলে এই বাজার তদারকির কথা বলছেন যে বাজার তদারকির মাধ্যমে খুচরা পর্যায়ে বিক্রির দাম যেন কমানো হয় এবং নিয়ন্ত্রণ করা হয়। এই ছিল বগুড়া থেকে, বগুড়ার মহাস্থান হাট থেকে সবজি বাজারের সব শেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লার খালেদ সাইফুল্লাহর কাছে। তিনি জানাবেন যে সবজির বাজার দর কেমন কুমিল্লায়। ধন্যবাদ সেলিম। এখানে কুমিল্লার যে সবজির বাজারে আমরা আছি এটি নিমসার বাজার। কুমিল্লা তথা চট্টগ্রাম অঞ্চলের এটি কিন্তু অন্যতম বৃহৎ কাঁচা সবজির মোকাম। তো আমরা যে দৃশ্যটি এখানে দেখছি যে বাজারে কিন্তু ঈদের পরে কয়েকটি সবজির দাম একটু বেড়েছে এবং বেশিরভাগ সবজির দামই কিন্তু কমছে এবং এটি কিন্তু শীত সবজির শেষ মৌসুম, অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো কৃষকরা জমিতে আবাদ করেছিলেন সেটি কিন্তু এখন শেষ হয়ে আসছে। একটি বিষয় যে আলুর দাম আমরা কয়েকদিন আগে কিন্তু এখানে 7 থেকে 10 টাকা দেখেছি, আলুর দাম আজকে 16 টাকা কেজি এবং করল্লা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, বরবটি 65-70 টাকা করে বিক্রি হচ্ছে এবং লাউ বিক্রি হচ্ছে 70-80 টাকা পিস। তো এই পণ্যগুলোর দাম একটু বেড়েছে এবং কমেছে টমেটোর দাম অনেক কম, 60 টাকা কেজি 8 টাকা কেজি বিক্রি হচ্ছে, মরিচ 50 টাকা কেজি, ধনেপাতা একই রকম এবং লেবুও 5 টাকা পিস এখানে বিক্রি হচ্ছে। এখানে 100 পিস 400, 500, 600 টাকা এরকমভাবে লেবু বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের দাম 20 টাকা কেজি, অন্যান্য সবজির দাম কিন্তু একই রকমভাবে কমছে। তো এখানকার যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে জমিতে প্রচুর সবজি কিন্তু তারা আছে নিয়ে আসছেন এবং তেলের যে দাম বাড়ছে এখান থেকে কিন্তু সারা দেশে কিন্তু সবজি গিয়ে থাকে। তো সবজির সরবরাহটা জমি থেকে এখানে বাজার পর্যন্ত থাকলেও বাজার থেকে অন্যান্য দেশের বিভিন্ন স্থানে যেভাবে যাওয়ার কথা সেভাবে কিন্তু যাচ্ছে না বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। আর এই নিমসার বাজারে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে কৃষকরা তাদের সবজি যেমন নিয়ে আসেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বগুড়ার পণ্য এবং শেরপুর বিভিন্ন জেলাতে যে সকল সবজি ভালো উৎপাদন হয় সেই সবজিগুলো কিন্তু এখানে ট্রাকে করে আসে এবং রাত থেকে ভোর পর্যন্ত 7টা থেকে 8টা পর্যন্ত কিন্তু এই বাজারটি বেশ জমজমাট থাকে। সকালের দিকে কৃষকরা এখানে আমরা দেখছি যে তাদের জমিতে উৎপাদিত বিভিন্ন রকম সবজি কিন্তু নিয়ে আসছেন। এই ছিল নিমসার বাজার থেকে সবজির বাজারের সবশেষ। কাঁচা বাজার পরিস্থিতি খবর জানাতে কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ এবং এর আগে বগুড়া থেকে যুক্ত ছিলেন রাজীব সেলিম। 1976 সালে করা চুক্তির অধীনে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় নেপালে। সড়কপথে পণ্য পাঠাতে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেয় ভারত। 500 কিলোমিটার এই পথ পাড়ি দিতে পণ্য বোঝাই এবং খালাস করতে হয় মোট 2 বার। এতে পণ্যের গুণগত মান নষ্টের ঝুঁকি যেমন বাড়ে তেমনি খরচও বেড়ে যায় কয়েক গুণ। অপরদিকে নেপালের আরোপিত শুল্ক নীতির কারণেও ব্যবসা সম্প্রসারণ জটিল হয়ে যাচ্ছে। নেপাল থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। নেপালের সঙ্গে প্রায় 50 বছরের বাণিজ্যিক সম্পর্ক। বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে 500 কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়ে দেশটিতে যায় বাংলাদেশি পণ্য। প্রথমে ভারতের ফুলবাড়ি, পরে নেপালের কাকটভিটা হয়ে পণ্য পৌঁছায় কাঠমান্ডু। সার্কভুক্ত প্রতিবেশী এই দেশে রপ্তানি হয় আলু, পাট, সয়াবিন মিল, টিস্যু, খাদ্যপণ্য, প্লাস্টিক ও ইলেকট্রনিক্স পণ্য। 2025-26 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে প্রায় $2.50 কোটি। গেল 5 অর্থ বছরে রপ্তানি আয় এসেছে প্রায় $29.5 কোটি। বিপরীতে 5 বছরে নেপাল থেকে আমদানি করা হয় $2 কোটি পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান বলছে গেল 10 অর্থ বছরের রপ্তানির সূচকের 7টিতে এগিয়ে আছে বাংলাদেশ। স্বল্প ও মাঝারি বিনিয়োগকারী বাংলাদেশি ব্যবসায়ীদের নেপালে যাতায়াত থাকায় তৈরি পোশাকের ব্যবসায়ও জড়িয়েছেন কেউ কেউ। তবে দেশটির অতিরিক্ত শুল্ক আরোপ ও বিনিয়োগ ভিসায় জটিলতা ব্যবসা সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধির বড় 2 প্রতিবন্ধকতা বলছেন ব্যবসায়ীরা। ভিসার প্রবলেমটা বিদেশিদের জন্য, স্পেশালি বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় ব্যবসা করার ক্ষেত্রে। ইলেকট্রনিক্স মেইনলি এখানে মার্কেটটা এখন চায়না এবং ইন্ডিয়া নির্ভর, সেটা একটা বড় বিজনেসের সুযোগ আছে।
নেপালে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, সড়কপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারত ও নেপালের স্থলবন্দরে পণ্য বোঝাই ও খালাস করতে হয়। 2 বার গাড়িতে ওঠানামার কারণে পণ্যের গুণগত মান নষ্ট হবার ঝুঁকি বাড়ে, খরচও বেড়ে যায় কয়েক গুণ। এতে ক্ষতির মুখোমুখি হন ব্যবসায়ীরা। নেপালি ট্রাক যদি বাংলাদেশে ঢুকার ব্যবস্থা করতে পারত, অথবা বাংলাদেশি ট্রাক যদি নেপালে ঢুকার ব্যবস্থা করা যেত, তাইলে আমাদের বিজনেসটা আরও স্মুথলি করা সম্ভব হতো। নেপালের বাংলাদেশ দূতাবাস বলছে, জনসংখ্যার তুলনায় নেপালের ব্যবসায়িক বাজার ছোট, তবুও দেশীয় ব্যবসা সম্প্রসারণে কাজ করছেন তারা। তৈরি পোশাক শিল্পে কিছু রপ্তানি এখানে হয়, আরও বেশ কিছু রপ্তানি পণ্য রয়েছে। তবে আমরা চেষ্টা করছি এই ব্যাপারটাকে আরও কীভাবে বাড়ানো যায়। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, আঞ্চলিক বাণিজ্যের হার কম হলেও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী মে মাসে নেপালে সাউথ এশিয়া ট্রেড ফেয়ারে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ভালো কিছু রপ্তানিকারককে আমরা নেপালের এই মেলাতে নিয়ে যাব, যারা তাদের গুণগত মানের পণ্য নেপালের বাজারে প্রদর্শন করতে সক্ষম হবেন এবং এর মাধ্যমে নেপালে আমাদের রপ্তানি আরও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের দাবি, দেশটিতে প্লাস্টিক পণ্য ও ঔষধ রপ্তানির সম্ভাবনা বেড়েছে। সরাসরি পণ্য পাঠানোর সুযোগ সৃষ্টির পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোকে একই শুল্কের আওতায় আনা গেলে উৎপাদনমুখী শিল্প খাতের বাজার সম্প্রসারণ হবে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। কুমিল্লায় বাস এবং প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ সারা দেশে মোট 7 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালাকুচু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 নারী, 1 শিশু এবং 2 পুরুষ রয়েছে। পুলিশ জানায়, মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকুচুয়া স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যান। এদিকে কিশোরগঞ্জ ভৈরব ময়মনসিংহ মহাসড়কের নান্দলা এলাকায় 2 বাসের সংঘর্ষে 15 থেকে 20 জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহীতে শিশুদের হাম এবং নিউমোনিয়ার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার নিয়েছে হাসপাতালের শয্যা সংকট। এতে একদিকে যেমন বাড়ছে সংক্রমণ, অন্যদিকে দ্রুতই অবনতি হচ্ছে অসুস্থ শিশুর শারীরিক অবস্থা। আইসিইউর অপেক্ষায় থাকতে গিয়ে দিনে অন্তত 3 জন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। শিশু শাফিন 22 দিন ধরে নিউমোনিয়ায় ভুগছে। 8 মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর আইসিইউর জন্য তার সিরিয়াল ছিল 32 নম্বরে। 10 দিন অপেক্ষার পরও আইসিইউ শয্যা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। শিশুটির মা জানান, হাসপাতালে একটি শয্যায় 4 জন পর্যন্ত শিশু রাখা হচ্ছে। একই সঙ্গে হাম, বসন্ত সহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের পাশাপাশি রাখায় সংক্রমণ বাড়ার ঝুঁকি এড়াতে হাসপাতাল ছাড়তে বাধ্য হন তারা। 3 দিন গেছি ইন্টার্ন ডাক্তারের কাছে, সিস্টারের কাছে। সিস্টার বলে যে ডাক্তারের কাছে অক্সিজেন মাপা মেশিন আছে, ডাক্তার বলে যে সিস্টারের কাছে আছে অক্সিজেন মাপা মেশিন। আমি 3 দিন কোথাও পাইনি মেশিন। স্বজনদের অভিযোগ, রোগীর তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম হওয়ায় সময়মতো চিকিৎসা পাচ্ছে না শিশুরা। আইসিইউ না পেয়ে মারা যাচ্ছে অনেক শিশু। প্রতিদিনই কেউ না কেউ হারাচ্ছেন সন্তান। কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। না একটু ঘুমাই না, খালি মাথা বেরায়, খালি মাথা এমনি করে, খালি মাথা বেরায়। বাচ্চার অবস্থা খুবই খারাপ, নিউমোনিয়া, রক্ততে ইনফেকশন, পেশাবে ইনফেকশন। আইসিতে ভরা লাগবে, আইসিতে সিরিয়াল দিতে বলেছে, সিরিয়াল দিয়েছে। অবস্থা খুবই খারাপ, সকাল থেকে চোখ মুখ উল্টে দিচ্ছে। বাচ্চা 3 দিন আগে থেকে সিরিয়াল দেওয়া আছে আইসিউতে, তারপরও পাচ্ছি না। আমার বাচ্চার খুব খারাপ অবস্থা। আমি আজ হসপিটালে প্রায় 20 দিন যাবত আছি। সেক্ষেত্রে দেখলাম যে আইসিউর অভাবে ম্যাক্সিমাম এই ওয়ার্ডে 100-র উপরে বাচ্চা মারা গেছে এই 20 দিন। তবে কর্তৃপক্ষ বলছে, শিশু ওয়ার্ডে 120টি শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে 600 থেকে 800 জন। ফলে একটি শয্যায় 4 থেকে 5 জনকে রেখে বাকিদের বারান্দায় জায়গা করে দিতে হচ্ছে। আর 12টি আইসিইউ শয্যার বিপরীতে প্রতিদিন অপেক্ষায় থাকে অর্ধশত শিশু। বাচ্চাগুলো আইসোলেট আলাদা করাটা খুব জরুরি। আমরা খুব আশাবাদী, বর্তমান সরকার, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই খুব জোরালোভাবে স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি হয়তো এগুলোর একটা
আলোর মুখ দেখবে আর কি, তখন হয়তো এই সমস্যাটা থাকবে না। হাসপাতালের আইসিইউ বিভাগের তথ্য অনুযায়ী 11 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত আইসিইউ এর অপেক্ষায় থাকা 33 জন শিশুর মৃত্যু হয়েছে। রাকিবুল হাসান, এখন রাজশাহী। দেশের মোট চাহিদার অর্ধেক পেঁয়াজ বীজ আসে ফরিদপুর থেকে। কালোসোনাখ্যাত এই বীজ উৎপাদন এখন প্রায় হুমকিতে। মৌমাছি কমে যাওয়ায় বন্ধের মুখে প্রাকৃতিক এই পরাগায়ন, তাই হাত দিয়ে করতে হচ্ছে এই প্রক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন মফিজুর রহমান শিপন। গত প্রায় 2 দশক ধরে পেঁয়াজ বীজ উৎপাদনে দেশের শীর্ষে ফরিদপুর। অত্যন্ত মূল্যবান এই বীজ স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের মোট চাহিদার প্রায় 50% যোগান দেয়। তবে গত 3 থেকে 4 বছর ধরে পরাগায়নের সংকটে পড়েছেন চাষিরা। মৌমাছি ও অন্যান্য পোকামাকড়ের অভাবে বাধ্য হয়ে কৃত্রিমভাবে হাত দিয়ে পরাগায়ন করছেন কৃষকরা। এতে বীজের মান ঠিক রাখার চেষ্টা হলেও বাড়ছে উৎপাদন খরচ। অম্বিকাপুর, ভাসানচর, গোবিন্দপুর সহ বিভিন্ন মাঠেই দেখা যায় সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত চাষি হাতে হাতে পেঁয়াজ ফুলে মেসেজ করে পরাগায়ন করছেন। অন্যান্য বছরের থেকে যে মৌমাছি আসতো সেই মৌমাছিটা নাই। সকাল 10টার থেকে বেলা 5টা পর্যন্ত এভাবে পরাগায়ন করি। 40 থেকে 50 জন লোক পরাগায়ন করে, নারী পুরুষ সম্মিলিত আমরা পরাগায়ন করতেছি। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে কমছে মৌমাছির সংখ্যা। ফলে প্রাকৃতিক পরাগায়ন ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে মৌ বক্সের মাধ্যমে যদি মৌমাছি পালন করা যায় তাহলে দুইটি কাজ হবে। একটা হচ্ছে পরাগায়নে মৌমাছি সহায়তা করবে, পাশাপাশি সেখান থেকে কিছু তারা মধু আহরণ করে এই মধু থেকে কিছু মুদ্রা সাশ্রয় করা সম্ভব এবং এটা পলিনেশনের হারটা অনেকটা বৃদ্ধি পাবে। গবেষকরাও বলছেন প্রাকৃতিক উপায়ে মৌমাছি ফিরিয়ে আনার বিকল্প নেই। এতে সময় ও খরচ দুই কমবে। পেঁয়াজ ফুলের চাষ এটা দেশের অর্থনীতির জন্য খুবই লাভজনক এবং এটাকে যদি প্রাকৃতিক নির্ভর করা যায় তাহলে আমাদের জন্য এটা অনেক স্বাস্থ্যসম্মত হবে এবং অনেক ভালো হবে। পেস্টিসাইডস কম ইউজ করা এবং পলিনেশনটা ন্যাচারালি করতে দেওয়া। চলতি মৌসুমে ফরিদপুরে 1865 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 1100 মেট্রিক টন, যার বাজার মূল্য 350 থেকে 400 কোটি টাকা। এখন ফরিদপুর। আমের মতো সুস্বাদু লিচুর জন্য সুনাম আছে মেহেরপুরের। চলতি মৌসুমে লিচুর মুকুলে ভরে গেছে বাগান। রেকর্ড পরিমাণ লিচুর মুকুল চাষিদের মুখে ফুটিয়েছে হাসি। আবহাওয়া ভালো থাকলে চলতি মৌসুমে ব্যাপক লিচু ফলনের সম্ভাবনাও রয়েছে। মেহেরপুর থেকে আরো জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। মেহেরপুরের মাটি ও আবহাওয়া লিচুর জন্য উপযোগী হওয়ায় এখানে অনেক লিচুর বাগান তৈরি হয়েছে, যার বেশিরভাগই আটি আগাম জাতের লিচু। দেশের মধ্যে এই জেলার লিচু প্রথমেই বাজারজাত হওয়ায় দাম তুলনামূলক বেশি পাওয়া যায়, ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে লিচুর চাষ। আটি বা আগাম জাতের লিচুর পাশাপাশি বোম্বাই, আতা বোম্বাই ও চায়না এই 3 জাতের লিচু উৎপাদন হয় এখানে। লিচুর ফলন ভালো হবে, কেননা মোলের যা তার গতি তাতে দেখা যায় যে লিচুটা ভালো ফলন হবে। বাগানটা আমরা 10 লাখ টাকায় কিনেছি। গাছে প্রচুর মোল আসছে, আমরা আশা করছি যে 20 লাখ টাকা বেচা কেনা হবে। আবহাওয়া যদি ভালো থাকে, এই রোদে বৃষ্টি যদি এখন 10 দিন যদি বৃষ্টি না হয় তাহলে কপাল আমাদের ভালো হতে পারে। এবছর জেলার প্রায় প্রতিটি গাছেই লিচু মুকুলে ভরে গেছে। বাগানে আনাগোনা বাড়ছে মৌমাছিদের। আবহাওয়া অনুকূলে থাকলে ও প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার রেকর্ড পরিমাণ লিচুর ফলন হবে বলে আশা জেলার চাষি ও বাগানীদের। মৌমাছি থাকা অবস্থায় কোনো কীটনাশক দেওয়া যাবে না। এই ফুলে যখন কড়ি চলে আসবে তখন একটা ছত্রাকনাশক এবং একটি কীটনাশক স্প্রে করতে হবে এবং বাগানে প্রচুর মৌমাছি থাকায় আশা করছি সামনে ভালো ফলন হবে। চলতি মৌসুমে অর্ধ কোটি টাকার মধু সংগ্রহের টার্গেট মোয়ালিদের। জেলার বিভিন্ন এলাকায় লিচু বাগানগুলিতে বসানো হয়েছে মৌ বাক্স। প্রতি বাক্সে 7 থেকে 10 কেজি মধু হয়। প্রতি কেজি লিচু ফুলের মধু বিক্রি হচ্ছে 600 টাকায়। তবে উৎপাদিত মধু দিয়ে জেলার মানুষের চাহিদা পুরোপুরি পূরণ না হওয়ায় আরও বেশি লিচু বাগান বাড়ানোর প্রয়োজন মনে করেন মোয়ালরা। লিচু ফুলের মধুটা 3 টান না 4 টান পর্যন্ত পাই, তো দেখা যাক ইনশাল্লাহ মোটামুটি একটা মোয়েল বাগানে ভালোই আছে। 25টা বক্সের থেকে সপ্তাহে হয়তো 30-40 কেজি আমরা আশা করছি। কৃষি বিভাগ বলছে এবছর 800 হেক্টর জমি থেকে 7000 টন লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রতি টন লিচুর আনুমানিক বাজার মূল্য 8000 থেকে 8500 টাকা। লিচুর পর যে আমের মতোই যখন মুকুল আসবে তখন আমাদেরকে রুটিন একটা স্প্রে কীটনাশক এবং একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যেহেতু খরা অবস্থা বিরাজ করতে হবে, মুকুল অবস্থা অবশ্যই একবার সেচ দিতে হবে এবং ফল যখন ছোট অবস্থা থাকবে তখন একবার সেচ প্রদান করে
তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো বলে আশা করি। এদিকে লিচু বাগানে মৌবাক্স বসিয়ে 2000 কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে মোয়ালদের, যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার বেশি। এখন মেহেরপুর। যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। জবাবে হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। আর পাল্টাপাল্টি হামলার মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ মোট 6 দেশের জাহাজ চলাচলে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। পাকিস্তানের মাধ্যমে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েও ইরানে হামলার মাত্রা কমায়নি যুক্তরাষ্ট্র। এরই মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার দায়িত্বে থাকা ইরানের নৌপ্রধান আলী রেজাকে হত্যার দাবি করেছে ওয়াশিংটন ও তেল আবিব। তবে ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানকে পরাজয় স্বীকার করে নিতে বললেন ট্রাম্প, নয়তো আরও ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এমনকি ইরান যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার প্রথম মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে ট্রাম্প দাবি করেন যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তির জন্য কাকতামিনতি করছে ইরান। ইরানকে শান্তি চুক্তিতে রাজি করানো যেতে পারে বলে জোরালো ইঙ্গিত রয়েছে বলে দাবি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান, এমন খবর প্রকাশ করেছে তসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রস্তাবের জবাবে হরমুজ প্রণালীর উপর নিজেদের সার্বভৌমত্বের অধিকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ, চীন, রাশিয়া, ভারত, ইরাক এবং পাকিস্তানের জাহাজ চলাচলে বাধা নেই বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে সফল হামলার দাবি তেহরানের। এছাড়াও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতেও হামলা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত 2 জন নিহত হয়েছেন। এমনকি ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথিরা। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল লড়াইও তুঙ্গে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ করিডোর সমুদ্রের প্রণালী এবং খালগুলো। এসব পথ দিয়ে চলাচলে জাহাজকে গুনতে হয় লাখ লাখ ডলার টোল। কোনো দেশ আবার এই টোল থেকেই বছরে আয় করে $9 বিলিয়ন বেশি। সেই পথ নিয়ন্ত্রণ করেই প্রভাব খাটানো হয় পুরো বিশ্ব অর্থনীতিতে। এই যেমন হরমুজ প্রণালী বর্তমানে কৌশলগত প্রতিযোগিতারই একটি কেন্দ্রবিন্দু। বাকিটা দেখুন শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে। বিশ্বের প্রায় 80% পণ্য পরিবহন হয় সমুদ্রপথে। আর মজার ব্যাপার হলো, এই বিশাল বাণিজ্যের ভাগ্য অনেকটাই নির্ভর করে কয়েকটি সরু প্রণালী আর খালের উপর। অর্থাৎ এগুলো শুধু জলপথ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির চোক পয়েন্ট বা সংকট কেন্দ্র, যার নিয়ন্ত্রণ মানেই অর্থনীতিতে সরাসরি প্রভাব খাটানো। প্রথমে আসা যাক মিশরের সুয়েজ খালে। ইউরোপ আর এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুততম সংযোগ এটি। প্রতিদিন গড়ে 50 থেকে 60টি জাহাজ এই পথ দিয়ে যায়, আর প্রতিটি বড় জাহাজকে গুনতে হয় $3 লাখ থেকে $7 লাখ পর্যন্ত টোল। ফলে 2023 সালে এই খাল থেকে মিশরের আয় হয়েছে প্রায় $9.4 বিলিয়ন। এবার চোখ ফেরায় আমেরিকা মহাদেশে। উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝামাঝি পানামা খালও কম গুরুত্বপূর্ণ নয়। এখানে বছরে প্রায় 14,000 জাহাজ চলাচল করে, যেখান থেকে আয় $4 থেকে $5 বিলিয়ন। জাহাজের আকার অনুযায়ী টোল $1 থেকে $10 লাখ পর্যন্ত। অন্যদিকে ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের মাঝখানে মাল্লাকা প্রণালীকে বলা হয় বিশ্বের সবচেয়ে ব্যস্ত মেরিন হাইওয়ে। প্রায় 1/3 বাণিজ্য এই পথ দিয়ে হয়। যদিও সরাসরি টোল নেই, তবে নিরাপত্তা, পাইলটেজ আর নেভিগেশন চার্জ ঠিকই দিতে হয়। প্রতি বছর 90,000-এর বেশি জাহাজ চলাচল করে এই প্রণালী দিয়ে। তবে সবকিছুকে ছাড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের প্রধান করিডোর এটি। বৈশ্বিক চাহিদার 20% তেল এই পথ দিয়ে পরিবহন করা হলেও কোনো টোলই দিতে হয় না এখানে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হরমুজ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরান বারবার হুঁশিয়ারি দিচ্ছে সংঘাত বাড়লে এই পথ বন্ধ বা সীমিত করে দিতে পারে। আর বিশ্লেষকদের মতে সরাসরি টোল না থাকলেও সামরিক নিয়ন্ত্রণ আর হুমকির মাধ্যমেই তৈরি হতে পারে এক ধরনের অঘোষিত টোল। এখন প্রশ্ন হলো এর প্রভাব কতটা? উত্তরটা সহজ, বিশাল। হরমুজে সামান্য বিঘ্ন মানেই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়া, আর তেলের দাম বাড়লে তার ঢেউ লাগতে পারে পরিবহন, উৎপাদন, এমনকি নিত্যপণ্যের বাজারেও। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য বিষয়টা আরও স্পর্শকাতর। জ্বালানি আমদানির খরচ বাড়লে বিদ্যুৎ ব্যয় বাড়ে, পরিবহন খরচ বাড়ে, আর শেষ পর্যন্ত বাড়ে মূল্যস্ফীতি। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, বিশ্বের কোথাও টোল দিয়ে আয় নিশ্চিত করা হয়, আবার কোথাও পথের নিয়ন্ত্রণই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। অর্থাৎ সমুদ্র পথের এই সরু গলিপথগুলোও এখন বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় চালক, আর কখনো কখনো সবচেয়ে বড় ঝুঁকিও। শাহরিয়ার পুলক, এখন বিশ্ব। জীবাশ্ম জ্বালানি তেলের বাজারে চলমান অস্থিরতার সময়টি চীনের বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। এমনকি ইউক্রেনে রুশ অভিযান শুরুর সময়কার মতো করে ইরান যুদ্ধেও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়তে পারে। ইতিমধ্যেই নবায়নযোগ্য এই জ্বালানি খাতে বিনিয়োগ বাড়িয়ে নিজেদের সুরক্ষিত করেছে চীন। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী দিয়ে সীমিত হয়ে পড়েছে জ্বালানি সরবরাহ, যে কারণে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটে ধুঁকছে পুরো বিশ্ব। বিভিন্ন দেশের ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। অপরিশোধিত তেলের বাজার লাগামহীন হয়ে পড়ায় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও চরম অর্থনৈতিক মন্দার শঙ্কা প্রকট হচ্ছে। তবে জীবাশ্ম জ্বালানির বাজারে চলমান এই অস্থিরতার সময়টি চীনের বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য আশীর্বাদ হয়ে ধরা দিতে পারে বলে মনে করছে বাজার বিশ্লেষকরা। কারণ অন্য যে কোনো দেশের তুলনায় বেশি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও রপ্তানি করেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারছে না চীনের বহু প্রতিষ্ঠান। পরামর্শক প্রতিষ্ঠান সিন অটো ইনসাইটসের ধারণা, জ্বালানি তেলের উচ্চমূল্যের সুযোগ কাজে লাগিয়ে এশিয়ায় বৈদ্যুতিক গাড়ির বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে চীনা ব্র্যান্ডগুলো। এতে 2030 সালের মধ্যে আর্থিকভাবে ব্যাপক লাভবান হতে পারে সংকটে জর্জরিত চীনের অনেক বৈদ্যুতিক গাড়ি প্রতিষ্ঠান। কারণ নবায়নযোগ্য জ্বালানিতে ক্রমবর্ধমান বিনিয়োগ সত্ত্বেও ইরান যুদ্ধে সবচেয়ে বেশি জ্বালানি সংকট দেখা দিয়েছে এশিয়ায়। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন 2022 সালে ইউক্রেনের রুশ অভিযানে ইউরোপে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করেছিল। ঠিক সেভাবেই বর্তমান তেল সংকটও এশিয়ার পরিবেশ বান্ধব জ্বালানি ও বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য আরেকটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্য থেকে 40% বেশি জ্বালানি আমদানি করেও নবায়নযোগ্য জ্বালানি শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বেইজিং। ফলে জ্বালানি সংকটের মধ্যেও নিজেদের সুরক্ষা নিশ্চিত করেছে চীন। পরিসংখ্যান তথ্য বলছে বৈদ্যুতিক গাড়ির প্রসারে গত বছর চীনে জ্বালানি তেলের ব্যবহার কমেছে প্রায় 10%। এমনকি নতুন গাড়ি বিক্রির প্রায় 50% এবং মোট নিবন্ধিত যানবাহনের প্রায় 12%ই বৈদ্যুতিক গাড়ি। আর থিঙ্ক ট্যাঙ্কের সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য বলছে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে গত বছর বিশ্বব্যাপী দৈনিক অপরিশোধিত তেলের ব্যবহার কমেছে আনুমানিক 17 লাখ ব্যারেল, যা 2025 সালে ইরানের মোট রপ্তানির প্রায় 70% সমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সারা দেশে ফুটবলকে ছড়িয়ে দিতে নতুন কুড়ির মাধ্যমে মেধা অন্বেষণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ উপভোগ এবং পুরস্কার বিতরণী শেষে এমন কথা বলেন প্রধানমন্ত্রী। প্রীতি ম্যাচে 3-0 গোলে লাল দলকে হারায় সবুজ দল। বাকিটা জানাচ্ছেন রেজাউল করিম। সরকারের দায়িত্ব নেবার পর প্রথমবার জাতীয় স্টেডিয়ামে পা রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচকে বিশেষ করে তোলে প্রধানমন্ত্রীর আগমন। সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমানও। লাল সবুজ দুই দলে বিভক্তি হয়ে খেলায় অংশ নেয়া সাবেক জাতীয় ফুটবলারদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। এরপর ডাগআউটে বসেই উপভোগ করেন আমিনুল হক, আলফাজ আহমেদদের খেলা। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ফুটবলের উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নতুন কুড়ি নামে প্রতিযোগিতার মাধ্যমে মেধা অন্বেষণ করার কথা জানান তিনি। আসুন আমরা বাংলাদেশের ক্রীড়া জগৎটিকে সুন্দরভাবে, দলমত নির্বিশেষে সুন্দরভাবে আমরা এই ক্রীড়া জগৎটিকে গড়ে তুলি। এই ক্রীড়া দেশের জন্য যেরকম সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া আমাদের মধ্যে সুন্দরভাবে বন্ধুত্বের, ভ্রাতৃত্বের বন্ধনও
তৈরি করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আবেগে আপ্লুত হন সাবেক ফুটবলাররাও। উনি যে এসেছেন এবং যথেষ্ট সময় দিয়েছেন সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীতে ফুটবল সহ অন্যান্য খেলাধুলো এগিয়ে যাবে, কারণ উনি খেলাধুলাকে ভালোবাসেন। যতক্ষণই উনি এখানে ছিলেন ততক্ষণই সবাই খেলার জন্য একটু মাঠে খেলার অনেক খেলোয়াড়রা ছিলেন, সবাই মাঠের ভিতরে যেতে যাচ্ছিলেন। তো এইটুকু যে একটা যে খেলোয়াড়দের মধ্যে যে ওনার আগমনটা আমার মনে হয় যে তাদেরকে আরও বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। ক্রীড়া মোদী সরকারের প্রধানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। রেজাউল করিম, এখন, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিণত হয় সুর, সঙ্গীত আর আবেগের এক উৎসব মুখর মিলন মেলায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আয়োজনে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল এবং ওয়ারফেজের পরিবেশনায় মূর্ত হয়ে ওঠে স্বাধীনতা লাভের সংগ্রাম মুখর দিনগুলো। বিস্তারিত দেখুন শাহরিয়ার জামান পুলকের প্রতিবেদনে। স্বাধীনতা রঙে রাঙানো সন্ধ্যা সুরের মূর্ছনায় হয়ে ওঠে ইতিহাসের সাক্ষী। শৃঙ্খল মুক্ত মুক্তি হবার আনন্দ যেন ছড়ায় আবেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আইএসপিআর এর আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে এক মঞ্চে দর্শক শ্রোতাদের মাতিয়েছেন সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল এবং দেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র 21 পদকপ্রাপ্ত ব্যান্ড দল ওয়ারফেজ। দেশাত্মবোধক গান, রক সঙ্গীত আর অর্কেস্ট্রার মেলবন্ধনে পুরো আয়োজনটি পরিণত হয় ব্যতিক্রমী এক সাংস্কৃতিক অভিজ্ঞতায়। একদিকে সশস্ত্র বাহিনীর শৃঙ্খলাবদ্ধ পরিবেশনা, অন্যদিকে ওয়ারফেজের হৃদয় স্পর্শ করা গান দর্শকদের মাঝে তৈরি করে ভিন্ন এক অনুভূতি। শুরু থেকে অনুষ্ঠান স্থলে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় শিল্পীদের গান উপভোগ করতে তরুণ তরুণী ছাড়াও অনেকে আসেন পরিবারের সদস্যদের নিয়ে। স্বাধীনতার চেতনা সমৃদ্ধ গানগুলোতে গলা মেলান দর্শক শ্রোতারাও। খুবই সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওভারঅল প্রত্যেকটা আয়োজনই খুব ভালো হচ্ছে। স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ আর্মিদের পক্ষ থেকে স্বাধীনতা মঞ্চে সুর ও শক্তির সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে, তারা আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত। অনুষ্ঠানে আগতরা বলেন, এমন আয়োজন শুধু বিনোদন নয়, বরং নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার এক সফল প্রচেষ্টা। আর আয়োজকদের উদ্দেশ্য ছিল তাই। বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছি, অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে এবং অনেক সুশৃঙ্খল। বাসায় থাকলে আসলে বোঝা হতো না বা জানাও হতো না যে আজকের দিনটাও এতটা উপভোগ করা যায়। দেশপ্রেমের চেতনাকে ধারণ করে গান আর উদযাপনে বর্ণিল হয়ে ওঠে স্বাধীনতা দিবসের রাতটি। সবশেষে জমকালো আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিজেলের আমদানি কমায় নৌপথে পণ্য পরিবহনে ব্যয় বৃদ্ধি, গন্তব্যে যেতে পারছে না পণ্য বোঝাই বহু লাইটারের জাহাজ। সড়কপথে নেপালে রপ্তানিতে বারবার পণ্য বোঝাই এবং খালাসে ব্যবসায়ীদের ক্ষতি, ব্যবসার বড় বাধা বাড়তি শুল্ক আরোপ। ঈদের ছুটির পর বাজারে বেড়েছে সবজির চাহিদা, সরবরাহে ঘাটতি না থাকলেও জ্বালানি সংকটে দাম নিয়ে প্রতিক্রিয়া। রাজশাহী মেডিকেলে এক বিছানায় হাম নিউমোনিয়া আক্রান্ত একাধিক শিশু, আইসিইউ না পেয়ে দিনে অন্তত 3 জনের মৃত্যু। এবং জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী। সারা দেশে ফুটবল ছড়িয়ে দিতে মেধা অন্বেষণের ঘোষণা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।